বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি অ্যাগ্রো ফার্মে লালন পালন করা প্রায় ৭০০ কেজি ওজনের একটি অ্যালবিনো মহিষ সারা বিশ্বে আলোড়ন তুলেছে। মহিষটির নাম ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো সোনালি ও ঢেউ খেলানো চুলের সঙ্গে অদ্ভুত মিল থাকায় খামারের মালিক মহিষটির এই নাম রেখেছেন। মহিষটির চলাফেরাতেও আছে রাজকীয় ভাব। ডোনাল্ড ট্রাম্পের সাথে সাদৃশ্যের কারণে মহিষটি রাতারাতি ভাইরাল হয়ে উঠেছে। প্রতিদিন অসংখ্য কৌতূহলী মানুষ শুধু এক নজর দেখতে ভিড় করছেন খামারটিতে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও এই বাংলার ডোনাল্ড ট্রাম্প ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। রয়টার্স, এএফপি, দ্য টেলিগ্রাফ, দ্য স্ট্রেইটস টাইমস, দ্য ইকোনমিক টাইমস এবং ডনের মতো প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই মহিষটিকে নিয়ে ফিচার প্রতিবেদন প্রকাশ করেছে। আন্তর্জাতিক মিডিয়াতে এই মহিষটির খবর প্রকাশিত হওয়ার পর এটি বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ হাস্যরস ও আলোচনার খোরাক জুগিয়েছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানে মহিষটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জর্ডান ও যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট তাদের শিরোনামে লিখেছে, বাংলাদেশের ট্রাম্প ও নেতানিয়াহু মহিষ দেখতে মানুষের ভিড়। রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশি রেয়ার বাফেলো বিকামস ঈদ সেনসেশন। এফপি লিখেছে, বাংলাদেশি ডোনাল্ড ট্রাম্প বাফেলো অ্যাট্রাক্টস ফ্যান্স। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, ঈদের আগে নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ। থাইল্যান্ডের ব্যাংকক পোস্ট শিরোনাম করেছে, বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ ভাইরাল। জর্ডানের রয়া নিউজ লিখেছে, বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ নজর কেড়েছে সবার। যুক্তরাষ্ট্রের এমএসএন তাদের শিরোনামে লিখেছে, বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মতো দেখতে মহিষ নজর কেড়েছে সবার। দেখতে ট্রাম্পের মতো হলেও আচরণে একেবারেই শান্ত বাংলার ট্রাম্প। অল্প সময়ের মধ্যেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা এই মহিষটির আলোচনা দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পরিসরেও। তবে কষ্টের বিষয় হচ্ছে, এই ঈদেই হয়তো কুরবানি করা হবে মহিষটিকে। চলতি সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এ উপলক্ষে বাহামার এক দ্বীপে চলছে চূড়ান্ত প্রস্তুতি। তবে নিজের ছেলের বিয়েতে উপস্থিত থাকছেন না বাবা ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে ট্রাম্প জানিয়েছেন, ইচ্ছে থাকলেও সরকারি গুরুত্বপূর্ণ কাজের জন্য তাকে ওয়াশিংটনেই থাকতে হচ্ছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমি খুবই চেয়েছিলাম আমার ছেলে ডন জুনিয়র এবং ট্রাম্প পরিবারের নতুন সদস্য হতে যাওয়া তার হবু স্ত্রী বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে থাকতে, কিন্তু সরকারি দায়িত্ব ও যুক্তরাষ্ট্রের প্রতি আমার ভালোবাসার কারণে তা সম্ভব হচ্ছে না। বললেন, এই গুরুত্বপূর্ণ সময়ে হোয়াইট হাউসে থাকাটাই আমার জন্য জরুরি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহান্তে বাহামার একটি ছোট্ট দ্বীপে বিয়ের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি হবে একেবারে ব্যক্তিগত ও সীমিত পরিসরে। সূত্র জানায়, বিয়েতে অতিথির তালিকা হচ্ছে খুবই ছোট। হিসাব করেই কম সংখ্যক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরিবারের নিকটজন এবং বরকনের ঘনিষ্ঠ বন্ধুরা সহ সব মিলিয়ে সংখ্যাটি 50-এর মতো হতে পারে। ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি সাবেক মডেল ও অভিনেত্রী ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে 12 বছর সংসার করেন। সেখানে তাদের 5 সন্তান রয়েছে। 2018 সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। 2024 সালের পর ফ্লোরিডার পাম বিচের পরিচিত সমাজকর্মী বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে তার। চলতি সপ্তাহে তার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্লেষকদের মতে সামরিকভাবে কিছুটা সাফল্য দাবি করা হলেও ইরানের উপর পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা যুদ্ধের লক্ষ্য পূরণে এখনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব, পারমাণবিক কর্মসূচিতে কোনো বড় ছাড় না দেওয়া এবং দেশটির শাসন ব্যবস্থা অটুট থাকায় পরিস্থিতি ট্রাম্পের জন্য আরও জটিল হয়ে উঠেছে। অনেকে বলছেন, যুদ্ধের শুরুতে দ্রুত বিজয়ের যে প্রত্যাশা ছিল তা এখন কৌশলগত ব্যর্থতার দিকে যাচ্ছে। অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের প্রধান লক্ষ্য পূরণ করেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এখনও সব বিকল্প টেবিলে রেখেছেন। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও বাড়ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং জনমত হ্রাস পাওয়ায় পরিস্থিতি রিপাবলিকান দলের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে এখন ট্রাম্পের সামনে দুটি পথের, একটি হলো সীমিত চুক্তির মাধ্যমে সংঘাত থেকে বের হয়ে আসা, আর একটি হলো সামরিক উত্তেজনা বাড়িয়ে ঝুঁকি আরও বৃদ্ধি। সব মিলিয়ে 3 মাসের সংঘাত শেষে এই যুদ্ধের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত এবং কোনো পক্ষই স্পষ্ট বিজয়ের অবস্থানে নেই বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন। 航拍镜头其实也能够看到，通往这个井口的这个路啊，其实是比较狭窄的，所以呢，很多救护车只能够分批的上来，也就是说，可能会有一些被困的人员要升井的时候，救护车呢才能够上来进行集结，否则的话可能会造成一定的这个交通的拥堵。那么目前呢，我们也可以看到呢，现在呢，有一些的这个被困的这个工人呢已经升井了。那么根据我们了解到的一个情况呢，现在呢，距离这个煤矿最近的沁源县的人民医院呢，一共呢是收治了23名这个获救的矿工，其中呢22人呢伤势较为轻微，那么有1名矿工呢是伤势呢比较重，现在呢正在接受这个治疗。那么其他的呢伤员呢也会根据不同的病情和各地医院的这个救治的能力呢来进行这个妥善的安排。目前呢，我们在地方呢可以看到很多这个救护车呢是分属长治市不同的这个医院的，有的是沁源县人民医院的，有的是长治市其他县的医院，还有呢就是在长治市市区的医院，可能会根据安排这个具体的这个救治的情况。那目前呢，我们的有一路记者也在这里呢，在医院呢进行这个采访报道。另外呢，我们在直播前呢刚刚了解到的一个信息，就是这个煤矿企业的。মে মাসের বিকেল, বাতাসে গরম, মাটিতে দিনের রোদের দাহ, দূরে কোথাও কালো মেঘ জমে আছে। এমন সময় সীমান্তের বাতাসে একটা আলাদা গন্ধ থাকে। যারা সীমান্তে থাকে তারা সেই গন্ধ চেনে। কখনো সেটা বৃষ্টির আগে আসে, কখনো ঝড়ের আগে, আর কখনো আসে উত্তেজনার আগে। দহগ্রামের মানুষ সেদিনও হয়তো তাদের সাধারণ দিনের কাজেই ছিল। কেউ বাজার থেকে ফিরছে, কেউ গরু নিয়ে যাচ্ছে, কেউ চায়ের দোকানে বসে কথা বলছে। কিন্তু 3 বিঘা করিডোরের কাছে হঠাৎ দৃশ্য বদলে গেল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা সীমান্তের শূন্য রেখা লাগোয়া এলাকায় বাঁশের খুঁটি বসানোর চেষ্টা করছে। এমন খবর ছড়িয়ে পড়তেই দহগ্রামের বাতাস ভারী হয়ে ওঠে। স্থানীয়দের চোখে ধরা পড়ে তৎপরতা। বিজিবির টহল দল দ্রুত সেখানে পৌঁছে যায়। সীমান্তে কথার দাম অনেক। একটি ভুল শব্দ, একটি ভুল হাতের ইশারা, একটি ভুল পদক্ষেপ মুহূর্তেই পরিস্থিতি বদলে দিতে পারে। কিন্তু সেদিন বিজিবির অবস্থান ছিল স্পষ্ট। শূন্যরেখায় নিয়ম বহির্ভূত স্থাপনা চলবে না, কোনো একতরফা কাজ মেনে নেওয়া হবে না। বিএসএফ কাজ চালিয়ে যেতে চাইলে উত্তেজনা বাড়ে। তারপর বিজিবির কড়া আপত্তির মুখে শেষ পর্যন্ত খুঁটি স্থাপনের কাজ বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, দহগ্রাম সীমান্তে বিএসএফ বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। পরে কাজ বন্ধ থাকে এবং এলাকায় টহল জোরদার করা হয়। সেদিন কোনো যুদ্ধ হয়নি, গুলির শব্দে আকাশ ফাটেনি, কিন্তু সীমান্তের মানুষ বুঝেছে একটি বার্তা গেছে, বাংলাদেশ আর চুপচাপ দাঁড়িয়ে থাকা দেশ নয়। 3 বিঘা করিডোর কোনো সাধারণ সড়ক নয়, এটি বাংলাদেশের দহগ্রাম আঙ্গুরপোতা এলাকার মানুষের যাতায়াতের প্রাণরেখা। ইতিহাসের অদ্ভুত ভাগ বাটোয়ারার এই অঞ্চলের মানুষের জীবন বহুদিন ধরে সীমান্তের জটিলতার মধ্যে আটকে ছিল। 3 বিঘা করিডোর সেই আটকে থাকা জীবনকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। এখানে একটি বাঁশের খুঁটিও তাই শুধু বাঁশের খুঁটি নয়, এখানে একটি বেড়ার চেষ্টাও শুধু নির্মাণ কাজ নয়। সীমান্তের শূন্যরেখার পাশে কোনো স্থাপনা মানে নিরাপত্তা, চলাচল, অধিকার, সার্বভৌমত্ব সবকিছুর প্রশ্ন একসঙ্গে উঠে আসে। সীমান্তে যারা বসবাস করতে জানে, মানচিত্রের রেখা বইয়ের পাতায় যত সোজা, বাস্তবে তত সোজা নয়। কোথাও জমি, কোথাও বাড়ি, কোথাও পথ, কোথাও বাজার, কোথাও মানুষের স্মৃতি, সব একে অন্যের সঙ্গে মিশে থাকে। সেখানে হঠাৎ এক পক্ষ যদি শূন্য রেখার কাছে খুঁটি বসাতে আসে, ভাটির ঘরে তার প্রতিধ্বনি পড়ে। বিজিবির বাধা তাই শুধু একটি টহল দলের তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না, এটি ছিল সীমান্তের মানুষের চলাচল, নিরাপত্তা এবং বাংলাদেশের ভূখণ্ডগত মর্যাদার প্রশ্নে একটি স্পষ্ট অবস্থান।
বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর একতরফা আচরণ নিয়ে অভিযোগ নতুন নয়। কখনো কাঁটাতার, কখনো গুলি, কখনো পুশ ইন, কখনো শূন্যরেখার কাছে স্থাপনা। এসব ঘটনা বারবার সীমান্তে উত্তেজনা তৈরি করেছে। দহগ্রাম সীমান্তে এর আগেও বিএসএফ এর প্যারা ও সীমান্ত সংক্রান্ত তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা গেছে। জানুয়ারিতেও ডেইলি স্টারের প্রতিবেদনে দহগ্রাম সীমান্তে বিএসএফ এর কাঁটাতার সম্পর্কিত কার্যক্রম নিয়ে স্থানীয় উদ্বেগ ও বিজিবির শান্ত থাকার আহ্বানের কথা আসে। দীর্ঘ সময় ধরে সীমান্তের মানুষ একটি দৃশ্য দেখে এসেছে। বিএসএফ আসে, চাপ তৈরি করে, উত্তেজনা বাড়ে, তারপর পতাকা, বৈঠক, প্রতিবাদ, আশ্বাস। কিন্তু এবার দহগ্রাম সীমান্তে বিজিবির অবস্থান অনেক বেশি দৃঢ় ছিল। তারা সময় নষ্ট করেনি, আপত্তি জানিয়েছে, সরাসরি কাজ বন্ধ করতে বলেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এই দৃঢ়তার রাজনৈতিক ও মানসিক তাৎপর্য আছে, কারণ সীমান্তে শুধু বন্দুক নয়, মনস্তত্ত্বও কাজ করে। যে পক্ষ বুঝে যে অন্য পক্ষ সবসময় নরম থাকবে, সে আরও এগোতে যায়। আর যে পক্ষ একবার স্পষ্ট জানিয়ে দেয় এখানে নিয়ম ভাঙা যাবে না, তার সঙ্গে আচরণ করার আগে প্রতিপক্ষকে হিসাব করতে হয়। দহগ্রামের ঘটনাটি সেই হিসাব নতুন করে লিখেছে। সীমান্তের মানুষ রাষ্ট্রকে দেখে আলাদাভাবে। ঢাকার মানুষের কাছে রাষ্ট্র মানে সচিবালয়, সংসদ, মন্ত্রণালয়, টেলিভিশনের খবর। সীমান্তের মানুষের কাছে রাষ্ট্র মানে রাতের টহল, বিওপির আলো, গুলির শব্দ, কে পাশে দাঁড়াবে আর কাঁটাতারের কাছে ঝামেলা হলে কে এগিয়ে গিয়ে বলবে এখানে থামুন। দহগ্রামের মানুষ সেই সন্ধ্যায় খুব কাছ থেকে দেখলো বিজিবি দাঁড়িয়েছে। খুঁটি স্থাপনের চেষ্টা হয়েছে, বন্ধ। উত্তেজনা তৈরি হলেও সীমান্তের নিয়ন্ত্রণ পুরোপুরি হারায়নি। এই দৃশ্য মানুষের ভেতরে আস্থা তৈরি করে। যে কৃষক সীমান্তের পাশে জমি চাষ করেন তিনি আন্তর্জাতিক আইন বোঝেন না। যে মা তার ছেলেকে করিডোর দিয়ে পাঠান তিনি কূটনৈতিক প্রোটোকল বোঝেন না। কিন্তু তিনি বুঝতে পারেন আমাদের দেশের পোশাক পরা মানুষটি কি আমার পাশে দাঁড়ালো। সেদিন বিজিবি দাঁড়িয়েছে, এই অনুভূতিটাই সীমান্তের মানুষের কাছে বড়। রাষ্ট্রের শক্তি শুধু রাজনীতিতে তৈরি হয় না, রাষ্ট্রের শক্তি তৈরি হয় দহগ্রামের ধুলো মাটিতে, 3 বিঘা করিডোরের টানটান বাতাসে, সীমান্তের মানুষের বুকের ভরসায়। বাংলাদেশ ভারত সম্পর্ক বহুমাত্রিক। ইতিহাস আছে, মুক্তিযুদ্ধ আছে, বাণিজ্য আছে, নদী আছে, নিরাপত্তা আছে। কিন্তু সেই সম্পর্কের ভেতরে অসমতার ছায়াও আছে। বড় প্রতিবেশী হিসেবে ভারত অনেক সময় সীমান্তে এমন আচরণ করে যা বাংলাদেশের জনমনে অস্বস্তি ও ক্ষোভ তৈরি করে। দহগ্রামের ঘটনা সেই অস্বস্তির আরেকটি দৃশ্য। তবে এবার পার্থক্য হলো মাঠে বাংলাদেশের প্রতিক্রিয়া দ্রুত ও দৃঢ় ছিল। কাজ বন্ধ হয়েছে, বিএসএফ পিছু হটেছে, এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে স্থানীয় প্রতিবেদন জানিয়েছে। এটি দিল্লির জন্য ছোট বার্তা নয়। বার্তাটি হলো সীমান্তে একতরফা সিদ্ধান্ত নিলে বাংলাদেশ এখন তা মেনে নেবে না। কূটনীতি চলবে, বৈঠক চলবে, পতাকা বৈঠকও হবে, কিন্তু মাঠে যদি কেউ শূন্যরেখার নিয়ম ভাঙতে আসে সেখানে মাঠের জবাবও থাকবে। বাংলাদেশ যুদ্ধ চায় না, কিন্তু বাংলাদেশ তার সীমান্তের মর্যাদাও ছাড়তে চায় না। শান্তি থাকবে, কিন্তু সেই শান্তির শর্ত হবে সম্মান। দহগ্রামের উত্তেজনার একই দিনে রাতের সীমান্তেও আরেক ধরনের চ্যালেঞ্জের কথা উঠে এসেছে। পাটগ্রাম ও কোচলিবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারি অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির চ্যালেঞ্জ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলির বর্ণনা স্থানীয়ভাবে ছড়িয়েছে। আপনার দেওয়া বিবরণে রাত 2:20 দিকে কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ করা এবং ফাঁকা গুলি ছোড়ার কথা এসেছে। সীমান্তের রাত সবসময় গভীর, সেখানে অন্ধকারও যেন রাজনীতি বোঝে। চোরাকারবারি, অনুপ্রবেশ, বেড়া, গরু, বাঁধক, মানুষ সবকিছু মিশে থাকে এক ঝুঁকিপূর্ণ বাস্তবতায়। বিজিবির জন্য এই রাতের কাজ সহজ নয়, কারণ প্রতিটি পদক্ষেপে হিসাব। বেশি নরম হলে অনুপ্রবেশ বাড়ে, বেশি উত্তেজনা হলে সংঘর্ষের ঝুঁকি বাড়ে। তাই সীমান্ত পাহারা শুধু সাহস নয়, এটি ধৈর্য, শৃঙ্খলা এবং ঠান্ডা মাথার কাজ। এই জায়গায় বিজিবির কঠোর অবস্থান প্রমাণ করে সীমান্তের ঘুম নেই। ঢাকার আলো নিভে গেলেও কাঁটাতারের কাছে দেশের চোখ খোলা। রাত নেমেছে দহগ্রামে। মে মাসের গরম কিছুটা কমেছে। দূরে কোথাও বজ্রপাতের আলো দেখা যায়। 3 বিঘা করিডোরের পাশে বাতাস থমথমে। দিনের উত্তেজনা মাটির ভেতরে ঢুকে আছে। যে বাঁশের খুঁটি দিয়ে একতরফা নতুন বাস্তবতা তৈরি করার চেষ্টা করা হয়েছিল, সেগুলোর স্মৃতি এখন সীমান্তের ঘাসে পড়ে আছে। একটি বাড়ির উঠোনে একজন বৃদ্ধ চুপচাপ বসে আছেন। তিনি অনেক কিছু দেখেছেন, দেশভাগের গল্প শুনেছেন, ছিটমহলের কষ্ট দেখেছেন, করিডোরের অপেক্ষা দেখেছেন। তিনি জানেন সীমান্তের শান্তি কখনো স্থায়ী ধরে নেওয়া যায় না। দূরে বিজিবির পোস্টে আলো জ্বলছে। একজন জওয়ান দাঁড়িয়ে আছেন, তার চোখে ঘুম নেই, সামনে কাঁটাতার, ওপারে আরেকটা দেশ, মাঝখানে অদৃশ্য এক রেখা। সেই রেখার নাম সীমান্ত, কিন্তু এর ভেতরে আছে মানুষের ঘর, রাষ্ট্রের সম্মান আর একটি দেশের আত্মমর্যাদা। ঢাকায় হয়তো কাল ফ্লাইট খুলবে, দিল্লিতে হয়তো প্রতিবেদন যাবে, ফ্ল্যাগ মিটিং হবে, দুই পক্ষ কথা বলবে, কূটনৈতিক ভাষায় কথা বলা হবে, শান্তির সমন্বয় ও সৌহার্দ্যের।
কিন্তু দহগ্রামের মানুষ সেদিন একটা দৃশ্য দেখে ফেলেছে। তারা দেখেছে সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশ বলেছে এখানে থামুন। আর কখনো কখনো ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় এমন ছোট বাক্য থেকেই।